ট্রাফিক পুলিশের বিকল্প সড়ক দেয়ার শর্তে ৫ মাস ধরে বন্ধ রয়েছে পাতাল রেলের বেশ কিছু অংশের কাজ। ডিপো নির্মাণ দ্রুত গতিতে চললেও ব্যাহত হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ লাইন স্থানান্তর। এতে প্রকল্প বাস্তবায়নে দেরির পাশাপাশি খরচ বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। কাজ দ্রুত শেষ করতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ১ প্রকল্প, যার কাজ চলছে দুটি অংশে। একটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে প্রায় ২০ কিলোমিটার, আরেকটি নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার উড়াল রেলপথ। কাজ শুরু হয় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, শেষ করার লক্ষ্য ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে। এ রুটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে এমআরটি লাইন ১ ডিপোর মাটি প্রস্তুতের কাজ শেষ। এখন শুরু হবে অবকাঠামো নির্মাণ। বিমানবন্দর, খিলক্ষেত, নদ্দা এলাকায় গ্যাস ও বিদ্যুৎ লাইন সরানোর কাজ শেষ হলেও বন্ধ রয়েছে নতুন বাজার থেকে আফতাবনগর পর্যন্ত। ডিএমপি ট্রাফিক বিকল্প সড়কে শর্তের কারণে চলতি বছরের এপ্রিল থেকে সেবা লাইন স্থানান্তর বন্ধ। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কিছু অংশের নির্মাণ বন্ধ থাকলেও অন্য জায়গায় চলছে পুরোদমে। খরচ কমানো ও প্রকল্পের স্বার্থে ডিএমপি, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থা সহযোগিতা প্রয়োজন। অল্টারনেটিভ রোড করার জন্য প্রপোজাল আছে, ওইটা নিয়ে বিবেচনা হচ্ছে। যেহেতু আমাদের পুরো কাজটাই প্রক্রিয়াটা এখন যাচাই বাছাই চলতেছে, যার জন্য আমরা ওই লাইনটা করবো কিনা ওইটা সরকারের একটা ডিসিশনের ব্যাপার আছে। তো বাট আমরা চাচ্ছি অন্য যত সব কাজ আছে, ইউটিলিটি ডাইভার্সন, সমস্ত কাজ বিজনেস অ্যাজ ইউজুয়াল। বিশেষজ্ঞরা বলছেন, বড় উন্নয়ন প্রকল্পে ধীরগতি বৈশ্বিকভাবে ইমেজ সংকট তৈরি করে। টেকসই সুফল পেতে দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর তাগিদ তাদের। ইনভেস্টররা কিন্তু তখন এটা সুন্দর একটা মার্কেট দেখতে পাচ্ছে যে এখানে বিনিয়োগ করলে আমার বিনিয়োগটা উঠে আসবে, কারণ পপুলেশন বেশি। এই সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে পারছি না, কারণ সময়াবদ্ধভাবে কাজ করি না। কন্ট্রাক্টরের যেমন দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়, আম জনতাও কিন্তু একটা ডেভেলপমেন্ট পেইনের মধ্যে পড়ে যায়। ২০৩০ সালের মধ্যে ঢাকায় ৬টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে, তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয়ও আছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালপত্র পরিবহনের জন্য ৩৩৫ কোটি টাকার রেলপথ প্রকল্পের ৩১৮ কোটি টাকায় লোপাটের অভিযোগ উঠেছে। দুর্নীতির এই অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। ৩ বছর আগে কাজ শেষ হলেও কোনো কাজেই লাগছে না রেল লাইনটি। ২০১৮ সালে কাজ শুরু হয়ে ২০২২ সালের জুনে শেষ হয় রূপপুর রেল স্টেশন ও রেলপথ নির্মাণের প্রকল্প। ব্যয় হয় ৩৩৫ কোটি ৯৭ লক্ষ টাকা। উদ্বোধন হয় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। উদ্বোধনের ২ বছর পেরিয়ে গেলেও এখনও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো মালামাল পরিবহন হয়নি, বরং নতুন ওয়াগন ও কোচ রাখার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে স্টেশনটি। টিকিট কাউন্টার আছে, কিন্তু কোনো টিকিট লাইনে কোনো যাত্রী চলাফেরা করে না, আমরা দেখিনি। এটা রেল লাইন, প্যাসেঞ্জার ট্রেন চলে না। রেলের নিজস্ব ট্রেন ওই প্যাসেঞ্জার মানে বগি টগি টলিমলে আসে, প্যাসেঞ্জার ট্রেন চলে না। ২ বছর ধরে আমরা পরিত্যক্ত অবস্থায় দেখছি, এখানে কোনো ট্রেন চলাচল করে না। প্রকল্পটি ২০১৮-১৯ অর্থবছরের কাজের ব্যয় নিয়ে ২০২০ সালের আগস্টে অডিট হয়। সেখানেই প্রথম প্রকল্পটির অনিয়মের অভিযোগ ওঠে। বাড়তি দামে প্রয়োজনের অতিরিক্ত সরঞ্জাম কেনা, কাজের আগে কিংবা কাজ না করেই বিল ওঠানো সহ পুরো প্রকল্প নিয়ে অভিযোগের তালিকা বেশ লম্বা। এই বিষয়ে আমাদের অনুসন্ধান দল আগে থেকেই কাজ করছেন এবং তারা এই বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্রের জন্য আগে থেকেই অধিযাচনপত্র দেওয়া ছিল। তো এই কার্যক্রম আমরা আগেই সম্পূর্ণ করেছি। প্রকল্পের আওতায় রূপপুরের রেল স্টেশন ১৩টি লেভেল ক্রসিং গেট, একটি প্ল্যাটফর্ম, ৭টি কালভার্ট নির্মাণ করা হয়েছে, যার সবই অব্যবহৃত পড়ে আছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদায়ী সপ্তাহে ইতিবাচক ছিল দেশের পুঁজি বাজার। পূজার বন্ধ থাকায় লেনদেন হয়েছে মাত্র ৩ দিন। এই ৩ কার্যদিবসেই বেড়েছে মূল্যসূচক ও লেনদেন। এছাড়া সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১,৫০০ কোটি টাকার বেশি বেড়েছে। পূজা উপলক্ষে ব্যাংক শেয়ার বাজার বন্ধ থাকায় গত সপ্তাহে মাত্র ৩ কার্যদিবস লেনদেন হয়। এ সময় পুরোটা জুড়েই ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। ৩ কার্যদিবসেই মূল্যসূচক বেড়েছে। এতে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ১ পয়েন্ট, অবস্থান করছে ৫,৪১৫-তে।
তবে এ সময় কমেছে লেনদেন। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ১,৮৬০ কোটি টাকার লেনদেন হয়। আগের সপ্তাহে লেনদেন ছিল ২,৯১৮ কোটি টাকার, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১০৫ কোটি ৮ লাখ টাকা। লেনদেনে দরপতনের পরও গত সপ্তাহের শেষে বাজার মূলধন বেড়েছে ১,০০০ কোটি টাকার বেশি। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল ৭,২৩,৪৪৮ কোটি টাকা। শেষ দিন লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭,২৫,০৬৩ কোটি টাকায়। এতে বাজার মূলধন বেড়েছে ১,৬১৫ কোটি টাকা বা 0.২২%। বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ২১৫টির, অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় ওরিয়েন ইনফিউশন, তৃতীয় অবস্থানে সামিট অ্যালায়েন্স পোর্ট। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ফার্স্ট ব্যাংক, প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৩০%, দ্বিতীয় SIBL, তৃতীয় অবস্থানে এক্সিম ব্যাংক। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫,০৮৮ পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় ৪১ কোটি ৯৯ লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপুল পরিমাণ মজুত আলু নিয়ে বিপাকে বগুড়ার আলু চাষি ও ব্যবসায়ীরা। আশানুরূপ দর না থাকায় উৎপাদন খরচের তুলনায় কম দামে আলু বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষক। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে প্রায় ৩,০০০ কোটি টাকার লোকসানের শঙ্কায় ব্যবসায়ী ও কৃষকরা। লোকসান কমাতে শিগগিরই ব্যবস্থা না নিলে পুঁজি হারিয়ে নিঃস্ব হবেন অনেকে। ঢাকায় আলুর দাম প্রতি কেজি ২০ টাকার নিচে, অথচ এক মাস আগেও দাম ছিল প্রতি কেজি ২৫ টাকা। সাধারণত হিমাগারগুলোতে আলু ডিসেম্বর পর্যন্ত সংরক্ষণ করা হয়, পরে নতুন আলু তোলা হয় হিমাগারে। এদিকে নতুন আলু বাজারে উঠতে আর বাকি ২ মাস, কিন্তু এখনও ৫০% বেশি আলু পড়ে আছে হিমাগারগুলোতে। সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে আলুর মজুদ ছিল প্রায় ২৪ লাখ টন। হিমাগারগুলোতে বাড়তি মজুদ থাকায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। দাম না থাকায় উৎপাদন খরচের তুলনায় কম দামে আলু বিক্রিতে বাধ্য হচ্ছেন তারা। এখানে ১২,৬০০ বস্তা আলু রাখছে, প্রায় ২ কোটি টাকা তার মূল্য। উনি বিক্রি করে সব বাদে আর লাখ ৬ টাকা উনি পাবেন। রোমানের বীজে ৭০০ থেকে ৮০০ টাকা লস, আর স্টিক আলু যারা কিনে রাখছে তাদের ১,০০০ টাকা। গত বছর আমরা কিনছিলাম ৩৮০০ টাকা ৪,০০০ রোমান আলু ভিজিট আর কি, আর এখন কিনতেছি ১৫০০ টাকা থেকে, এখন আর দাম কম, আর ১৩০০ করে কিনতেছি। দাম বাড়ার আশায় হিমাগারে অতিরিক্ত সময় আলু মজুত করায় দর পড়েছে। বর্তমানে লোকসানের পরিমাণ অন্তত ৩,০০০ কোটি টাকা, জানিয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। যদি 25% কার্বোহাইড্রেট মানে চালের পরিবর্তে আলুটা দেওয়া হতো, তাহলে প্রচুর আলু সরকারেরই প্রয়োজন হতো। এবছর ব্যবসায়ী খুব কম রাখছে, কৃষকরাই বেশি আলু কোল্ড স্টোরেজে মজুদ রেখেছে। মিনিস্ট্রির থেকে ব্লক সুপারভাইজাররা তারা একটু কৃষককে সাজেশন দেওয়া, এত বেশি এক ফসল করবে অন্য ফসলের ঘাটতি হবে। টিসিবির তথ্য অনুযায়ী গত বছর একই সময়ে প্রতি কেজি আলুর দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা, দাম কমেছে প্রায় ৬১%। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে আলুর দাম ও হিমাগার পরিস্থিতি নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, গত বছরের এই সময়ে আলু কেজি প্রতি দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা, দাম প্রায় ৬১% পড়ে গেছে। এর মূল কারণ কি আসলে? যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছেন, বিশেষ করে ব্যবসায়ী এবং চাষি, তাদের যে বক্তব্য সেটি হলো যে তাদের একটা ধারণা ছিল যে সরকার যখন ২২ টাকা দর নির্ধারণ করে দেয় তখন কিছুটা হলেও দাম আগামীতে বাড়বে, এই প্রত্যাশা থেকে তারা আলুকে সহজে বাজারে নেয়নি। তাদের যে সংরক্ষিত আলু সেগুলো বাজারে নিতে চাচ্ছিল দেরি করে, বেশি লাভের আশায়। পাশাপাশি তাদের এরকম একটা প্রত্যাশা ছিল যে যেহেতু সরকার ২২ টাকা দর নির্ধারণ করেছে, সেক্ষেত্রে সরকারের হয়তো রপ্তানির কোনো একটা উদ্যোগ আছে, যে কারণে তারা আগে থেকে
দাম বেঁধে দিয়েছে যাতে দাম নেই বেড়ে যায়। সে কারণে তাদের প্রত্যাশা ছিল যে রপ্তানি হবে, আলুর দাম বাড়বে, এবং সেই প্রত্যাশা থেকেই মূলত চাষিরা বা ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই আলু হিমাগারগুলোতে রেখেছেন। আর আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি যারা বহু বছর ধরেই আলু কেনা বেচা করেন, হিমাগারে রাখেন। তারা যেটি বলেছেন যে এবার মোট 3টি কারণে তাদের আলুর যে দরপতন সেটিকে তারা চিহ্নিত করতে পেরেছে। একটা হলো যে প্রত্যাশার চেয়ে বেশি আলু চাষ হয়েছে এবং ফলনও তার চেয়ে হয়েছে অনেক বেশি। আমি কথা বলেছিলাম মুন্সিগঞ্জে, তারা আমাকে যেটি বলেছে যে মুন্সিগঞ্জে এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য রয়েছে 10 লাখ মেট্রিক টন আলুর জায়গায় এবার 10,60,000-এরও বেশি মেট্রিক টন আলুর উৎপাদন হয়েছে। সারা দেশেই এরকম হয়েছে, বগুড়াতেও তাই হয়েছে। এটি একটি কারণ। দ্বিতীয়টা হলো দীর্ঘ সময় তারা আলু রাখছেন মূলত অধিক লাভের আশায়। সে কারণে দেখা গেছে যে বাজারে যে আলুর সময় মতো যে সরবরাহ সেটি না হতে একবারে আলু আসছে বাজারে, সে কারণে এক ধরনের দরপতনের একটা কারণ হয়েছে। আর বাড়তি মুনাফার আশায় কিছু লোক এবার যে আলু কিনে রেখেছিল সেটির পরিমাণও অনেক বেশি। সব মিলিয়ে এবার চাষি এবং ব্যবসায়ী সবাই সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি যে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি তারা সবাই বলেছেন একজন চাষি বা একজন আলু ব্যবসায়ী পাওয়া এবার কঠিন হবে যিনি লাভ করেছেন। আমি শুধুমাত্র 13 জনের সাথে কথা বলেছি, 13 জনের মধ্যে একজন মাত্র চাষি আমাকে বলেছেন যে তিনি প্রথম দিকে আলু বিক্রি করাতে তার কোনো ক্ষতি হয়নি, যা খরচ হয়েছে তাই তিনি উঠাতে পেরেছেন। আর তিনি 17 বিঘা জমিতে আলু লাগিয়ে লস করেছেন প্রায় 2 লাখ টাকার মতো। আর একটা তথ্য আমি আপনাকে দিই যে এই হিমাগারে একজন আলু রেখেছিলেন প্রায় 2 কোটি টাকার মতো, তিনি 6 থেকে 7 লাখ টাকার বেশি আর ঘরে ফেরাতে পারবেন না, এরকম আশঙ্কার কথাই আমাকে বলেছেন। প্রত্যেকটি আলু চাষি এবার বড় অঙ্কের লোকসান গুনতে বাধ্য হচ্ছেন এবং এই লোকসানের পরবর্তী যে অবস্থাটা দাঁড়াবে সেটি আরো ভয়াবহ। কারণ যদি আলুগুলো ডিসেম্বরের মধ্যে কোল্ড স্টোরেজ থেকে বের না করা সম্ভব হয় তাহলে দেখা যাবে যে এই আলু ফেলে দিতে হচ্ছে। আসলে বলা হচ্ছে যে 3,000 কোটি টাকার লোকসান হবে, কাগজে কলমে এমনটাই দেখা যাচ্ছে। বগুড়ায় আলুর দরপতনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। 1.5 ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে যান চলাচল। চাকরি ফেরত দেয়া সহ 7 দফা দাবিতে বেলা 11:30টার দিকে ফৌজদার হাট এলাকায় সড়ক অবরোধ করেন তারা। সড়ক অবরোধের ফলে 6 লেন মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানবাহন আটকা পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীদের অভিযোগ 2017 সালের পর ইসলামী ব্যাংকে নিয়োগকৃতদের মধ্যে চট্টগ্রামের কর্মকর্তাদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে। এতে মানবিক সংকটের মুখে পড়েছেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর 1টায় সড়ক থেকে সরে যান তারা। শিকার হয়েছে সেটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে এবং রাজনীতি মুক্ত সুষ্ঠু ও সুন্দর কর্মপরিবেশ দিতে হবে। আমাদের বেতনের টাকা যদি তুলতে না পারি, আমরা যদি এই অর্থ আমাদের কাজে ব্যয় করতে না পারি, আমরা সুস্পষ্টভাবে আসলে একটি মানবিক বিপর্যয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সুনামগঞ্জের ছাতকে দুর্নীতির অভিযোগ উঠেছে ইউএনও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে। এক ইউপি সদস্যকে ডজন খানেক প্রকল্পের সভাপতি করা সহ নানা অনিয়মে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন। 2024-25 অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ছাতকের বিভিন্ন ইউনিয়নে একাধিক প্রকল্পে প্রায় 5.5 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। তবে এসব কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নামমাত্র কাজ করে টাকা আত্মসাৎ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। স্থানীয় জনপ্রতিনিধিকে 2টি বেশি প্রকল্পের সভাপতি না করার বিধান থাকলেও অনেক কি করা হয়েছে তারও বেশি। সিদ্দিকর মাধ্যমে বিভিন্ন খাস খামের লুটপাট করা থেকে শুরু করিয়ারি ইউনসাপ সব কিছুর মধ্যে জড়িত। 13টা প্রকল্প তানি এক মেম্বার নিয়ে তানে প্রকল্প করাইরা অনেক অনিয়মিকানা আছে। মেম্বার নিয়ে আইসে না কোনোদিনও, এখানে মেম্বার নিয়ে দেখছিও না একদিনও। ইউনোর দাবি 2-1 জন ইউপি সদস্যকে বাড়তি প্রকল্প দেয়া হয়েছে, তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। 17টা ডিপার্টমেন্টের সমন্বয়ের কাজের প্রেক্ষিতেই আমরা আসলে বিলের প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা এখানে মেইন পার্টটা বা ভূমিকাটা রাখা হয় বা কার্যক্রম গ্রহণ করে থাকেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। জেলা প্রশাসক জানান, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কিছু কাজের কিছু অভিযোগ পেয়েছি। সেই অভিযোগ সম্পর্কে আমাদের এই কার্যালয়ের একজন অতিরিক্ত জেলা প্রশাসককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বিশ্বাস আমরা কিছুদিনের মধ্যে হয়তো এই প্রতিবেদনটা পাবো।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিচারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়পুরহাটে প্রথমবারের মতো নতুন প্রযুক্তিতে সেচের মাধ্যমে অল্প সময়ে পানি দেয়া যাচ্ছে জমিতে, কমেছে পানির অপচয়ও। এ কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক এই সেচ পদ্ধতি। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ব্যাপকভাবে এই প্রযুক্তির ব্যবহার চালু হলে পরিবেশ রক্ষায় সহায়ক হবে। জমিতে চিকন পাইপের মাধ্যমে গাছের গোড়ায় গোড়ায় ছিদ্রযুক্ত স্প্রে গান বসানো হয়েছে। এরপর নির্ধারিত জায়গা থেকে বৈদ্যুতিক সুইচ দিয়ে 10 থেকে 15 মিনিটে প্রতি বিঘা জমিতে সেচ দেওয়া হয়। জয়পুরহাটে পানির অপচয় রোধে পরীক্ষামূলকভাবে সরকারি বেসরকারিভাবে বসানো হয় নতুন প্রযুক্তির সেচ ব্যবস্থা। এতে বাগান, নার্সারি ও সবজি খেতে চালু হয়েছে পানি সরবরাহের এই ব্যবস্থা। প্রতি টিপে 1,500 টাকা করে খরচ হয়। এই সিসায় মনে করেন প্রায় 8 থেকে 9,000 টাকা খরচ হয়। আর ডিপ পদ্ধতিতে দিলে আমরা একটু আরাম পেতাম। এভাবে ওরা সুইচ দিলে আমরা 1 ঘন্টা পরে আলু আমরা সব জায়গায় পানি সমানভাবে পাই, পানির অপচয় কম হয় এবং নষ্ট কম হয়। বাগানের সেচের আধুনিক প্রযুক্তিতে সময় কম লাগার পাশাপাশি পানির অপচয় অনেক কম হয়, জানায় কৃষি বিভাগ। মাল্টা এবং কমলা জাতীয় যে বাগানগুলো আছে এগুলাতে এটি খুব কার্যকর। এখানে ফোঁটা ফোঁটা আকারে রুট জোনে সেচের পানি সরবরাহ করা হয়। এতে পানির অপচয় কম হয় এবং রুট জোনে পানি সরবরাহ করায় গাছ কখনো ওয়াটার স্ট্রেস বা পানির স্বল্পতায় ভোগে না। এতে ফলন ভালো হয় এবং গাছ খুব সতেজ থাকে। বিভিন্ন উপজেলায় সবজি ক্ষেত সহ 6টি জায়গায় পানি সেচের এই আধুনিক প্রযুক্তি বসানো হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গাপূজা উপলক্ষে টানা 6 দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দুপুর 12:30টায় ভারত থেকে কাঁচামরিচ বোঝাই ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়। হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত 28 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর শুক্রবার পর্যন্ত 6 দিন আমদানি রপ্তানি বন্ধ রাখেন ভারতীয় ব্যবসায়ীরা। দুপুর থেকে পুনরায় তারা পণ্য রপ্তানি শুরু করলে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়। এতে করে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও 2-1 দিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।